শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থাকা ব্ল্যাকউড প্যালেস আজ কুয়াশার চাদরে ঢাকা। রাত গভীর, তবে প্রাসাদের লাইব্রেরি ঘরে এখনো বাতি জ্বলছে। বিশাল জানালার বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, যা এই অন্ধকার পরিবেশকে আরো রহস্যময় করে তুলেছে। টেবিলের এক পাশে মাথা নিচু করে বসে আছে তে। তার লম্বা আঙুলগুলো ভয়ের চোটে কাঁপছে। ঠিক তার সামনে বিশাল চামড়ার চেয়ারে হেলান দিয়ে বসে আছে জাঙ্কুক। পরনে দামি কালো শার্ট, হাতা দুটো কনুই পর্যন্ত গোটানো। তার চোখে এক অদ্ভুত শীতলতা, যা যে কাউকে পাথর করে দিতে পারে। জাঙ্কুক তার হাতে ক্রিস্টাল গ্লাসে থাকা পানীয়তে শেষ চুমুক দিয়ে শান্ত গলায় বলল, তোমার বাবার ঋণের কাগজগুলো দেখেছো তো তে? তে মাথা তুলল, তার চোখে জল টলমল করছে। আমি আমি জানি, কিন্তু কিন্তু এত বড় অঙ্কের টাকা শোধ করার মতো ক্ষমতা আমার নেই। আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে কিছুই বলে যাননি। জাঙ্কুক একটা বাঁকা হাসি হাসলো। সে উঠে দাঁড়ালো এবং ধীরে পায়ে তীর দিকে এগিয়ে এলো। জাঙ্কুকের দীর্ঘদেহী অবয়ব তীর উপর এক বিশাল ছায়া ফেললো। তীর খুব কাছে এসে ঝুঁকে দাঁড়ালো সে। তে অনুভব করতে পারলো জাঙ্কুকের শরীরের উগ্র পারফিউমের ঘ্রাণ আর তার শ্বাস। টাকাটা বড় কথা নয়, জাঙ্কুক তার নিচু স্বরে বলল, যা তীর কানে কম্পন ধরিয়ে দিল। তোমার বাবা আমার এমন কিছু ক্ষতি করেছেন যা টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। তবে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। কে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, কি সুযোগ? জাগকদের থুতনি ধরে আলতো করে তার মুখটা উঁচিয়ে ধরলো। তার বৃদ্ধাঙ্গুলিতে ঠোঁটের উপর দিয়ে ধীরে বুলিয়ে দিল। জাগকের স্পর্শেতে কেঁপে উঠল। সেটা ভয়ের না অন্য কিছুর, তা সে নিজেও জানে না। আগামী 1 বছর তুমি এই প্রাসাদে থাকবে, আমার চোখের সামনে। আমার অনুমতি ছাড়া এই প্রাসাদের সীমানা পার করার কথা ভাববেও না। জাঙ্কুকের কণ্ঠে এবার স্পষ্ট আদেশ। তীর চোখ বড় বড় হয়ে গেল। কিন্তু কেন? আমি এখানে কি করব? বন্দি হয়ে থাকবো? জাঙ্কুক মুচকি হাসলো, তবে সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। বন্দি না, আমি তোমাকে আমার ব্যক্তিগত চিত্রশিল্পী হিসেবে রাখছি। তুমি ছবি আঁকবে, আমার প্রাসাদের শূন্য দেয়ালগুলো ভরিয়ে দেবে। আর বিনিময়ে তোমার বাবার সমস্ত ঋণ আমি আজই ছিঁড়ে ফেলবো। তুমি মুক্ত হবে 1 বছর পর। আর যদি আমি রাজি না হই? তে সাহসের সাথে পাল্টা প্রশ্ন করলো। জাঙ্কুক একটু দূরে সরে গিয়ে জানালার দিকে তাকালো। বাইরে তখন বিজলি চমকাচ্ছে। সেই আলোয় তার চোয়াল শক্ত দেখালো। সেটা তোমার জন্য ভালো হবে না। তোমার বাবার মৃত্যুর রহস্য এখনো ধামাচাপা পড়ে আছে। আমি চাইলে পুলিশকে সেই ফাইলটা দিয়ে দিতে পারি, যাতে প্রমাণ হবে তোমার বাবা চুরির দায়ে অভিযুক্ত ছিলেন। মরে গিয়েও তিনি শান্তি পাবেন না। তে বুক ধক করে উঠল। তার বাবা নির্দোষ ছিলেন, সেটা সে জানে, কিন্তু জাঙ্কুকের ক্ষমতার কাছে সে অসহায়। আমি রাজি। নিস্তব্ধতা ভেঙে তে বলে উঠল। তার কণ্ঠস্বর ছিল ভাঙা। জাঙ্কুক ঘুরে তাকালো। তার চোখের মণিতে এক শিকারী তৃপ্তি ফুটে উঠল। সে তের দিকে হাত বাড়িয়ে দিল। স্বাগতম কিমতাইও। এই অন্ধকার প্রাসাদে তোমার রঙিন দিনগুলো আজ থেকে আমার জিম্মায়। তে সেই হাতে হাত রাখলো না। সে জানে এই চুক্তির মানে শুধু ছবি আঁকা নয়। জাগকের চোখের নেশা আর জেদ তাকে এক নিষিদ্ধ দহনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। পরদিন সকালে যখন তীর ঘুম ভাঙলো, সে নিজেকে আবিষ্কার করলো এক বিশাল রাজকীয় বিছানায়। সিল্কের চাদর আর নরম বালিশ থাকলেও তার মনে হচ্ছিল সে কোনো সোনার খাঁচায় বন্দি। জানালা দিয়ে আসা ধূসর আলো জানান দিচ্ছিল যে বাইরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। দরজায় মৃদু টোকা পড়ল। একজন বয়স্ক পরিচারিকা এসে জানালো, মাস্টার জাংকুক আপনার জন্য লাইব্রেরির পাশের আইভরি স্টুডিও প্রস্তুত রেখেছেন। আপনার প্রাতরাশ সেখানে পাঠানো হয়েছে। তে ধীর পায়ে স্টুডিওর দিকে এগিয়ে গেল। ঘরটি বিশাল, ছাদ অনেক উঁচু, চারিদিকে দামি ক্যানভাস, রং আর ব্রাশ সাজানো। কিন্তু ঘরের এক কোণে একটি পুরনো আলমারি আর কিছু কাপড়ে ঢাকা বড় বড় ফ্রেম তের নজর কাড়লো। সেখানে একটি ট্রেতে রাখা কফি আর টোস্ট দেখে তের দীর্ঘশ্বাস পড়লো। সে খেতে শুরু করবে, ঠিক তখনই দরজায় শব্দ হলো। জাঙ্কুক প্রবেশ করলো। আজ তার পরনে নেভি ব্লু স্যুট, চুলগুলো কপালে আলতো করে ছড়ানো। তাকে দেখতে যতটা সুন্দর লাগছে, তার চেয়েও বেশি ভয়ঙ্কর লাগছে তার শান্ত ভঙ্গি। ঘরটা পছন্দ হয়েছে? জাঙ্কুকের গম্ভীর কণ্ঠস্বর নিস্তব্ধ ঘরে প্রতিধ্বনি হলো। তে কফির কাপ নামিয়ে রেখে বলল, জায়গাটা সুন্দর, কিন্তু বড্ড বেশি নিস্তব্ধ। মনে হয় এখানে প্রাণ নেই। জাঙ্কুক তীর দিকে এগিয়ে এসে তার খুব কাছে দাঁড়ালো। সে তীর ঘাড়ের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল,
প্রাণ তো তুমি দেবে তে। এই ক্যানভাসগুলোতে তুমি যখন তোমার রং ছড়াবে, তখন এই দেয়ালগুলো কথা বলবে। তবে মনে রেখো, আমি যা দেখতে চাই শুধু তাই আঁকবে। তে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলল, শিল্পীকে কি এভাবে বেঁধে রাখা যায়? আমি যা অনুভব করি তাই আমার তুলিতে উঠে আসে। জাঙ্কুকের চোখে এক মুহূর্তের জন্য আগুনের ঝিলিক দেখা দিল। সে তীর এক হাত শক্ত করে চেপে ধরল। তোমার অনুভব আর আমার হুকুম যেন আলাদা না হয় কিন্তাইয়ং। এই প্রাসাদে আমার ইচ্ছাই একমাত্র সত্য। জাঙ্কুক ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তীর বুক কাঁপতে শুরু করলো। সে নিজেকে শান্ত করার জন্য ঘরের কোণে রাখা কাপড়ে ঢাকা ফ্রেমগুলোর দিকে এগিয়ে গেল। কৌতূহল সামলাতে না পেরে সে একটি ফ্রেমের উপর থেকে ধুলোমাখা কাপড়টা সরিয়ে দিল। কাপড় সরানোর সাথে সাথে তের হাত থেকে রঙের প্যালেটটা পড়ে গেল। ক্যানভাসে একটি অসমাপ্ত ছবি। সেখানে একজন মাঝবয়সী লোকের ছবি আঁকা ছিল, যার চোখগুলো লাল কালি দিয়ে এমনভাবে হিজিবিজি করে কাটা যেন কেউ চরম ঘৃণায় সেটা করেছে। আর সেই লোকটি অন্য কেউ নয়, বরং সেটি ছিল তীর বাবা। ছবির নিচে ছোট করে লেখা, বিশ্বাসঘাতকতার মূল্য রক্ত দিয়ে শোধ করতে হয়। তীর শরীর কাঁপতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে পেছনে পায়ের শব্দ পাওয়া গেল। জাঙ্কুক আবার ফিরে এসেছে, তার হাতে একটা কালো ডায়েরি। ওটা দেখার অনুমতি তোমাকে কে দিল? জাঙ্কুকের কণ্ঠস্বর এবার আর শান্ত নয়, বরঞ্চ বরফের মতো শীতল। তে ঘুরে দাঁড়িয়ে আর্তনাদ করে উঠল, এটা কি জাঙ্কুক? কেন আমার বাবার ছবির উপর এমন ঘৃণা? তুমি তো বলেছিলে তিনি ঋণী ছিলেন। কিন্তু কিন্তু এই ছবি তো অন্য কিছু বলছে। জাঙ্কুক দ্রুত পায়ে এসে তেকে দেয়ালের সাথে চেপে ধরলো। তার এক হাত তীর গলার কাছে, অন্য হাত দিয়ে সে তীর বাবার ছবিটা ঢেকে দিল। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেছে, চোখের মণিতে এক তীব্র যন্ত্রণার আভাস। তোমার বাবা শুধু টাকা চুরি করেননি তে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, তিনি আমার জীবনের একমাত্র আলোটুকু কেড়ে নিয়েছিলেন। আমার বোনকে তিনি যেখানে পাঠিয়েছিলেন সেখান থেকে কেউ ফিরে আসে না। তোমার বাবার ভুলের কারণে আমি আজ এই অন্ধকার নরকে একা। তে স্তম্ভিত হয়ে গেল। না, এটা হতে পারে না। আমার বাবা এমন কিছু করতে পারেন না। পারেন কি পারেন না তা তুমি এই 1 বছরে বুঝতে পারবে তে। জাঙ্কুক কানের কাছে মুখ নিয়ে এলো। তার কণ্ঠস্বর এবার বিষাক্তের মতো শোনালো, আমি তোমাকে এখানে শুধু ছবি আঁকার জন্য আনিনি। আমি চেয়েছিলাম তোমার বাবার সেই অমূল্য সম্পদকে তিলে তিলে ধ্বংস করতে, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। আর সেটা হলে তুমি তে। জাঙ্কুকের চিবুক জোরে চেপে ধরে তার চোখের দিকে তাকালো। তে দেখলো জাঙ্কুকের চোখে প্রতিশোধের নেশা, কিন্তু সেই নেশার গভীরে কোথাও এক অদ্ভুত তৃষ্ণা আছে, তাকে জয় করার তৃষ্ণা। জাঙ্কুক তাকে ছেড়ে দিয়ে দরজার দিকে যাওয়ার সময় বলল, কাল থেকে তোমার কাজ শুরু করো। প্রথম ছবিটা হবে আমার। আর মনে রেখো, তুমি এখন থেকে আমার ছায়া। আমি যেখানে থাকবো তোমাকে সেখানেই থাকতে হবে। জাঙ্কুক চলে যাওয়ার পর তে মেঝেতে বসে পড়ল। সে বুঝতে পারছে এই প্রাসাদটি কোনো ঋণের বোঝা নয়, এটি একটি গোলকধাঁধা। আর জাঙ্কুক সেই গোলকধাঁধার এমন এক মালিক যে তাকে ধ্বংস করতে চায়, আবার তাকে ছেড়ে দিতেও চায় না। স্টুডিও জানালা দিয়ে আসা বিকেলের হলদেটো আলোয় ঘরটা কেমন স্নান দেখাচ্ছে। গত রাতের সেই ভয়ঙ্কর সত্য জানার পর তে চোখে এক মুহূর্তের জন্য ঘুম আসেনি। তার বাবার উপর জাঙ্কুকের এই তীব্র ঘৃণা তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। কিন্তু একই সাথে জাঙ্কুকের চোখে সেই অদ্ভুত হাহাকার তাকে দ্বিধায় ফেলে দিয়েছে। দরজা ঠেলে ভিতরে ঢুকলো জাঙ্কুক। আজ তার পরনে কোনো ফর্মাল স্যুট নেই, কেবল একটি ঢিলেঢালা সাদা লিনেন টি শার্ট, যার উপরের কয়েকটা বোতাম খোলা। সে কোনো কথা না বলে স্টুডিওর মাঝখানে রাখা আরাম কেদারায় গিয়ে বসলো। শুরু করো। জাঙ্কুকের সংক্ষিপ্ত আদেশ। তে কাঁপা কাঁপা হাতে চারকোল পেন্সিল তুলে নিল। সে জাঙ্কুকের চেহারার দিকে তাকালো। তীক্ষ্ণ নাক, ধনুকের মতো ভ্রু, আর সেই কালো চোখ যা সবসময় কিছু একটা স্বীকার করতে চায়। তে কাজ শুরু করলো। স্টুডিওতে শুধু পেন্সিলের ঘর্ষণের শব্দ আর বাইরে বাতাসের শো শো আওয়াজ। ঘন্টাখানেক পর তে যখন জাঙ্কুকের গলার দিকের অংশটা আঁকছিল, তখন জাঙ্কুক একটু নড়ে চড়ে বসলো। শার্টের কলারটা সরে যেতেই তের নজর পড়ল জাঙ্কুকের কলার বর্ণের ঠিক নিচে একটি পূর্ণ দাগের উপর একটি ছোট ক্ষত চিহ্ন, যা দেখতে অনেকটা আধপোড়া নক্ষত্রের মতো। তের হাত থেমে গেল। তার স্মৃতিপটে 10 বছর আগের এক ঝাপসা বিকেল ভেসে উঠল। সেই ছোট্ট ছেলেটি, যে জঙ্গলের ধারে পড়ে গিয়ে পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছিল। তে নিজের রুমাল দিয়ে তার ক্ষত মুছে দিয়েছিল।
তুমি কি কিছু মনে করতে পারছো তে? জাঙ্কুকের হঠাৎ করা প্রশ্নেতে চমকে উঠল। তে আমতা আমতা করে বলল, এই দাগটা, এটা কি অনেক পুরনো?" জাঙ্কুক উঠে দাঁড়ালো এবং ধীর পায়ে তীর ক্যানভাসের সামনে এসে দাঁড়ালো। সে তীর আঁকা নিজের প্রতিছবির দিকে তাকিয়ে মৃদু হাসলো। কিছু ক্ষত কখনো শুকায় না তে। বাইরে থেকে চামড়া জুড়ে গেলেও ভেতরে রক্তক্ষরণ চলতেই থাকে। এই দাগটা সেই দিনের, যেদিন আমি প্রথম জানতে পেরেছিলাম যে বিশ্বাস জিনিসটা কতটা বিষাক্ত। সে তীর খুব কাছে এসে দাঁড়ালো। জাঙ্কুকের নিঃশ্বাস তীর কপালে লাগছে। জাঙ্কুক নিচু স্বরে বলল, তুমি যখন আমার ক্ষত মুছছিলে আমি ভেবেছিলাম তুমি আমার মুক্তি, কিন্তু আমি জানতাম না তুমিই হবে আমার ধ্বংসের কারণ। তে অবাক হয়ে জানতে চাইলো, তুমি কি আমাকে চিনতে আগে থেকেই?" জাঙ্কুক কোনো উত্তর দিল না। সে শুধু তীর গালে হাত রাখলো। তার স্পর্শ এবার আর রুক্ষ ছিল না, বরং তাতে ছিল এক গভীর তৃষ্ণা। "আঁকা শেষ করো, আজ রাতে আমার ঘরে তোমার ডাক পড়বে।" জাঙ্কুক চলে যাওয়ার পর তের মাথা ঝিমঝিম করতে লাগলো। জাঙ্কুক তাকে আগে থেকে চিনতো, কিন্তু তে কেন সব ভুলে গেল? রাত তখন প্রায় 12টা। পুরো প্রাসাদ নিঝুম। তে তার ঘরে পায়চারি করছিল। হঠাৎ তার মনে পড়লো স্টুডিওর সেই বড় আলমারিটার কথা, যার পাশে জাঙ্কুকে সবসময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কৌতূহল সামলাতে না পেরে সে মোমবাতি হাতে নিয়ে স্টুডিওতে গেল। সে আলমারিটি পরীক্ষা করতে গিয়ে দেখলো সেটির এক পাশে একটা ধাতব হাতল লুকানো আছে। হাতলটি ঘোরাতেই ঘর ঘর শব্দে আলমারিটি এক পাশে সরে গেল। দেয়ালের পেছনে উন্মোচিত হলো একটি সংকীর্ণ অন্ধকার সুড়ঙ্গ। ভয়ে বুক ঢিপ ঢিপ করলেও তে ভেতরে ঢুকলো। দেয়ালগুলোর সাথে সাথে আর ঠান্ডা। কিছুক্ষণ হাঁটার পর সে দেখতে পেল সুড়ঙ্গটি একটি কাঠের দরজায় গিয়ে শেষ হয়েছে। দরজার ফাঁক দিয়ে মৃদু আলো আসছে। তে সাবধানে দরজায় চোখ রাখলো। তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। এটি জাঙ্কুকের শোবার ঘর। ঘরটি পুরোপুরি কালো রঙে মোড়ানো। জাঙ্কুক সেখানে নেই, কিন্তু ঘরের মাঝখানে একটি বিশাল স্ট্যান্ডে একটা ছবি রাখা আছে। তে ভালো করে দেখার জন্য দরজাটি সামান্য ঠেললো। ছবিটি দেখে তের হাত থেকে মোমবাতিটি প্রায় পড়ে যাচ্ছিল। এটি তের নিজের ছবি, কিন্তু সেখানে তে কোনো সাধারণ মানুষ নয়। ছবিটিতে তেকে আঁকা হয়েছে একটি শিকলবন্দি দেবদূত হিসেবে, যার ডানাগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। আর ছবির নিচে জাঙ্কুকের হাতের লেখাই বড় বড় করে লেখা, মাই বিউটিফুল হেল। অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত জায়গায় ঢুকে পড়াটা কি তোমার অভ্যাস তে? পেছন থেকে জাঙ্কুকের বজ্রগম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। তে ঘুরে তাকিয়ে দেখলো জাঙ্কুক সুড়ঙ্গের মুখেই দাঁড়িয়ে আছে। তার হাতে একটি খোলা মদের বোতল, চোখে এক উন্মুক্ত নেশা। জাঙ্কুক এগিয়ে এলো এবং তেকে ধাক্কা দিয়ে নিজের বিছানার উপর ফেললো। সে তের উপর ঝুঁকে পড়ে তার দুই হাত মাথার উপরে চেপে ধরলো। তুমি আমার অতীত জানতে চেয়েছিলে না? জাঙ্কুকটির ঠোঁটের খুব কাছে এসে ফিসফিস করলো, তাহলে শোনো। এই সুড়ঙ্গটা তৈরি করা হয়েছিল যাতে আমি যখন খুশি আমার শিকারের কাছে পৌঁছাতে পারি। আর আজ রাতে শিকার নিজেই শিকারীর ডেরায় চলে এসেছে। তে কাঁপা গলায় বলল, তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমি আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তোমার অস্তিত্বই আমার ক্ষতিতে। জাঙ্কুক তার ঘাড়ের কাছে মুখ গুজে দিয়ে বলল, যতবার তোমাকে দেখি ততবার আমার প্রতিশোধের আগুন নিভে গিয়ে এক বিশ্রী ভালোবাসার জন্ম দেয়। আমি সেটা হতে দেব না। জাঙ্কুক এক টানে তে শার্টের কলার ছিঁড়ে ফেললো। তে বুঝতে পারলো এই রাতটি আর সাধারণ কোনো রাত নয়। সে এখন আর শুধু বন্দিনী নয়, সে জাঙ্কুকের সেই উন্মাদনার অংশ হতে যাচ্ছে, যা থেকে পালানোর কোনো পথ নেই। জাঙ্কুকের শোবার ঘরের ভারী পর্দাগুলো বাতাসের তোড়ে উড়ছে। ঘরের আবছা আলোয় জাঙ্কুকের অবয়বকে কোনো অমানবিক দেবতার মতো লাগছে। তার চোখ দুটো প্রতিশোধের আগুন আর নেশার এক অদ্ভুত সংমিশ্রণ। তে বিছানায় শুয়ে পিছু হটার চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুকের শক্ত হাতের মুঠোয় সামনে সে বড্ড অসহায়। জাঙ্কুক, জাঙ্কুক, দোহাই তোমার, ছেড়ে দাও আমায় জাঙ্কুক, প্লিজ। তীর কণ্ঠে আর্তনাদ, তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। জাঙ্কুক কোনো কথা বলল না। সে তের দুই হাত তার মাথার উপর পিন করে ধরে নিজের শরীরের ভার ছেড়ে দিল। তার তীক্ষ্ণ দৃষ্টি তের থরথর করে কাঁপা ঠোঁটের উপর স্থির। আমি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এই প্রাসাদে আনিনি তে। জাঙ্কুক তার ভারী এবং নিচু স্বরে বলল, তুমি বলেছিলে না তোমার বাবা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন? আজ থেকে তোমার ওপর শুধু আমার অধিকার। তোমার প্রতিটা নিঃশ্বাস, তোমার প্রতিটা চোখের জল, সব আমার।
জাংকুক তের গলার ভাঁজে মুখ ডোবালো। তার উষ্ণ স্পর্শ আর উগ্র আসক্তি তের সমস্ত প্রতিরোধকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। তে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, তার হাত দিয়ে জাংকুককে সরিয়ে দিতে চাইছিল, কিন্তু জাংকুকের উন্মাদনার কাছে তা ছিল সমুদ্রের ঢেউয়ের সামনে বালির বাঁধার মতো। তুমি আমার কিম তেয়ং, এই অন্ধকার জগতের একমাত্র আলো তুমি, আর সেই আলোকে আমি আজ নিজের করে নেব। জাঙ্কুক ফিসফিস করে বলল। সেদিন রাতে বাইরে ঝড়ো হাওয়া আর বৃষ্টির শব্দ ছাপিয়ে ঘরের ভেতর এক নিষিদ্ধ দহনের গল্প লেখা হলো। জাঙ্কুক তার সমস্ত রাগ, ঘৃণা আর অদমিত ভালোবাসা দিয়ে তেকে নিজের করে নিল। তে এক সময় ক্লান্ত হয়ে লড়াই করা ছেড়ে দিল, তার দু চোখ ঝাপসা হয়ে এলো, শরীর অবশ হয়ে এলো এক অসহ্য অথচ তীব্র অনুভূতি টানে। কয়েক ঘন্টা পর ঘর এখন নিস্তব্ধ। তে বিছানায় প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তার লম্বা চুলগুলো ঘামে আর চোখের জলে কপালে লেপ্টে আছে। তার শরীর থরথর করে কাঁপছে, আর শ্বাস নিতেও যেন খুব কষ্ট হচ্ছে। সে চোখ মেলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। জাঙ্কুক বিছানার একপাশে বসে আছে, তার গায়ে এখন একটি সিল্কের রোব। তার চোখে আগে সেই উন্মাদনা নেই, বরং সেখানে এক গভীর বিষাদ দানা বেঁধেছে। সে তের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে রইল, তারপর আলতো করে তের কপালে হাত রাখলো। তুমি হয়তো আমাকে সারা জীবন ঘৃণা করবে তে, কিন্তু তোমাকে বাঁচানোর আর কোনো পথ আমার কাছে ছিল না। জাঙ্কুক বিছানার পাশে ড্রয়ার থেকে একটি পুরনো হলদে হয়ে যাওয়া রক্তমাখা চিঠি বের করলো। সে তের হাতা টেনে নিয়ে সেই চিঠিখানা তার তালুর উপর রাখলো। তে আধ বোঝা চোখে অতি কষ্টে চিঠির দিকে তাকালো। পড়ো এটা। আমার বোন এই চিঠিটা লিখেছিল মারা যাওয়ার ঠিক আগে। তে ধীরগতিতে চিঠির লেখাগুলোর উপর চোখ বোলালো। তার বাবার হাতের লেখা নয়, বরং অন্য কারো হাতের লেখা। সেখানে লেখা ছিল, জাঙ্কুক, আমি জানি চৌধুরী পরিবারের শত্রুরা আমাকে শেষ করে দিবে, কিন্তু মিস্টার কিম আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছেন। তিনি আমাকে এই শহর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। যদি আমি মারা যাই তবে জানবে মিস্টার কিম নির্দোষ ছিলেন। তিনি তোমাকে ভালোবাসতেন নিজের ছেলের মতো। শত্রুরা চায় তুমি তাকে ঘৃণা করো, যাতে তুমি একা হয়ে যাও। চিঠিটা পড়তে পড়তে তের চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। সে বুঝতে পারলো তার বাবা আসলে জাঙ্কুকের বোনের জীবন বাঁচাতে গিয়েই শত্রুদের নজরে পড়েছিলেন, এবং সম্ভবত জাঙ্কুকের পরিবারের অন্য সদস্যরাই তাকে হত্যা করেছে। জাঙ্কুক তের সামনে হাঁটু গেড়ে বসলো। সে তের হাতটা নিজের গালে চেপে ধরলো। আমি আমি জানতাম আমার কাকা আর বাকিরা তোমাকে শেষ করে দিবে যদি আমি তোমাকে এখানে বন্দি না করতাম। আমি তোমাকে ঘৃণা করার অভিনয় করেছি যাতে তারা মনে করে আমি তোমার উপর প্রতিশোধ নিচ্ছি, কিন্তু আজ আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমি তোমাকে ধ্বংস করতে গিয়ে নিজেই ধ্বংস হয়ে পড়েছি। তে অস্ফুট স্বরে বলল, তাহলে তাহলে তুমি এতকাল এই সত্যিটা কেন লুকিয়ে রাখলে? কেন আমাকে এভাবে কষ্ট দিলে জাঙ্কুক? জাঙ্কুক তের কপালে মাথা ঠেকিয়ে ফিস ফিস করে বলল, কারণ আমি তোমাকে মুক্তি দিতে চাইনি। সত্যিটা জানলে তুমি হয়তো চলে যেতে। আর আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তে। তের চেতনা তখন আবার ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছিল। সে শুধু অনুভব করলো জাঙ্কুক তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে, যেন এই পৃথিবী কোনো শক্তি তাকে আর কেড়ে নিতে না পারে। কিন্তু তাদের এই সম্পর্কের মাঝখানে এখন এক রক্তমাখা অতীত আর এক অনিশ্চিত ভবিষ্যৎ দাঁড়িয়ে। প্রাসাদে সেই রাত্রে ছিল কালবৈশাখী ঝড়ের মতো। জাঙ্কুকের বাহুবন্ধনীতে যখন চোখ মেলল, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু সেই আলোয় কোনো প্রশান্তি ছিল না। তের শরীরে রাতের যন্ত্রণার ছাপ থাকলেও মনে ছিল অদ্ভুত এক শূন্যতা। সত্য জানার পর জাঙ্কুকের প্রতি তার ঘৃণা এক বিষাদময় মায়ের রূপ নিয়েছে। জাঙ্কুক তখন তের পাশে বসে তার চুলে বিলি কেটে দিচ্ছিল। তার চোখে এক মুহূর্তের জন্য অপরাধবোধ দেখা দিল, কিন্তু পরক্ষণই তা চাপা পড়ে গেল কঠোরতায়। জাঙ্কুক গম্ভীর গলায় বলল, আমার ঘর থেকে বেরোবে না তে। বাইরে বিপদ আরো বেড়েছে। আমার কাকা জানতে পেরেছে তুমি সব জেনে গেছো। তুমি কি আমাকে সারা জীবন এভাবেই রাখবে, এই রক্তের আর মিথ্যার আড়ালে? জাঙ্কুক উত্তর দেওয়ার আগেই প্রাসাদের নিচে চিৎকার আর গুলির শব্দ শোনা গেল। জাঙ্কুক দ্রুত তার ড্রয়ার থেকে পিস্তল বের করে নিল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। তারা এসে গেছে। তে, এই দরজার ওপাশে যাই ঘটুক না কেন তুমি বেরোবে না। চাঙ্গু ঘর থেকে বেরিয়ে যেতেই তের বুক ধড়ফড় করতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ পাশের গোপন সুড়ঙ্গের দরজাটা সশব্দে খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলেন চাঙ্কুকের কাকা, যার হাতে একটি ধারালো ছুরি আর পিস্তল। অপদার্থ ছেলেটা তোমাকে বাঁচাতে গিয়ে নিজের সাম্রাজ্য হারাবে।
তোমার বাবাকে আমিই মেরেছিলাম। আর আজ তোমাকে মারলে জাঙ্কুক পুরোপুরি ভেঙে পড়বে। তখন এই সবকিছু হবে আমার। তে পালানোর চেষ্টা করতেই কাকা তাকে চুলের মুঠি ধরে হিঁচড়ে মেঝের উপর ফেললেন। ঠিক সেই মুহূর্তে দরজায় লাথি মেরে ভেতর ঢুকলো জাঙ্কুক, তার সারা শরীরে রক্ত, চোখে উন্মাদনা চরম পর্যায়ে। ওকে ছাড়ো! জাঙ্কুকের কণ্ঠস্বর বাঘের গর্জনের মতো শোনালো। কাকা তের গলায় চড়ি চেপে ধরলেন। এক পা এগোলেই এর সুন্দর দেবদূতের রক্তে তোমার ঘর লাল হয়ে যাবে জাঙ্কুক। জাঙ্কুক তার পিস্তল নামিয়ে রাখলো, তার চোখে তখন জল আর জেদ। তুমি আমার সবকিছু নিতে পারো কাকা, কিন্তু তেকে যদি ছোও তবে আমি তোমাকে নরকেও শান্তি দেব না। হঠাৎ একটি সুযোগ বুঝে তে তার হাতের কাছে থাকা ভারী একটি ব্রোঞ্জ মূর্তিকে কাকার পায়ে জোরে আঘাত করলো। কাকা যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। জাঙ্কুক ঝাঁপিয়ে পড়লো তার উপর। এক চরম ধস্তাধস্তি শুরু হলো। জাঙ্কুক তার সমস্ত শক্তি দিয়ে কাকার হাত থেকে ছুরিটি কেড়ে নিয়ে তার বুকের বাঁ পাশে বসিয়ে দিল। রক্তের ছিটে জাঙ্কুকের সাদা শার্ট আর তের মুখে এসে পড়ল। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। কাকা মেঝেতে লুটিয়ে পড়লেন। বিপদ কেটে গেছে, কিন্তু বিভীষিকা শেষ হয়নি। জাঙ্কুক কাঁপতে কাঁপতে তের সামনে এসে হাঁটু গেড়ে বসলো। সে তের রক্তমাখা মুখটা নিজের হাত দিয়ে মুছিয়ে দিতে চাইলো, কিন্তু তার নিজের হাতেও রক্তে ভেজা। আমি তোমাকে মুক্তি দিচ্ছি তে। যাও, এই অভিশপ্ত প্রাসাদ থেকে বেরিয়ে যাও। আমি জানতাম আমি তোমার যোগ্য নই। আমি কেবল তোমাকে ধ্বংসই করতে পারি। তে জাঁকুকের দিকে তাকিয়ে রইল। সে জানালার ওপাশে মুক্ত পৃথিবী দেখতে পেল, যেখানে কোনো ভয় নেই। কিন্তু তারপর সে তাকালো জাঁকুকের দিকে। এক একাকী বিধ্বস্ত রাজা, যে তাকে রক্ষা করার জন্য নিজের আত্মাকে বিসর্জন দিয়েছে। তে দৌড়ে গিয়ে জাঁকুককে জাপটে ধরল। জাঁকুক অবাক হয়ে স্থবির হয়ে রইল। আমি কোথাও যাব না। তুমি তুমি আমাকে নিজের করে নিয়েছো জাঙ্কুক। আমি এখন তোমার অন্ধকারেরই অংশ। যদি যদি ধ্বংস হতে হয় তবে আমরা একসাথেই হব। জাঙ্কুক দেখে নিজের বুকের সাথে পিষে ধরলো। তার চোখের জল তের কাঁধ ভিজিয়ে দিল। সেই রক্তাক্ত ঘরে দাঁড়িয়ে তারা একে অপরকে এক দীর্ঘ এবং তৃষ্ণার্ত চুম্বনে আবদ্ধ করলো। এটি কোনো রূপকথার মিলন ছিল না, এটি ছিল দুটো ক্ষতবিক্ষত হৃদয়ের এক অলিখিত চুক্তি। বছর খানেক পর ব্ল্যাকউড প্যালেস এখন আর আগের মতো অন্ধকার নয়, তবে এর দেয়ালে দেয়ালে এখনো রহস্যের গন্ধ। তে এখনো ছবি আঁকে, কিন্তু এখন তার ক্যানভাসে কেবল বিষাদ নয়, বরং অন্ধকারের মাঝে ফুটে থাকা একটি লাল গোলাপের ছবি থাকে। জাঙ্কুক আগের মতোই ক্ষমতাশালী, কিন্তু তার সেই নিষ্ঠুরতা এখন কেবল বাইরের পৃথিবীর জন্য। প্রাসাদের চার দেয়ালের ভেতর সে কেবল তের একনিষ্ঠ প্রেমিক, যে তেকে আগলে রাখে এক নিষিদ্ধ আসক্তির মতো। তারা দুজনেই জানে তাদের এই রোমান্স পৃথিবীর চোখে পাপ, কিন্তু এই পাপেই তারা খুঁজে পেয়েছে তাদের পরম মুক্তি।